আন্তর্জাতিক একটা ম্যাগাজিন টাইম ম্যাগাজিন, সেখানে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছেন। তো এই কথাগুলোর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আওয়ামী লীগ ইস্যুতে আসলে কি ভাবছেন বিএনপি। জনাব মির্জা ফখরুল ইসলাম তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে বাহিরে রেখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু গণতান্ত্রিক হবে বিশ্ব দরবারে এ নিয়ে কিন্তু তিনি একটা বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ঠিক এর একদিন পরে যখন আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে জনাব তারেক রহমানের টাইম ম্যাগাজিনে আসা প্রচ্ছদে আওয়ামী লীগের নির্বাচন এবং নিষিদ্ধকরণ ইস্যুতে আসলে তিনি কি ভাবছেন, নিষিদ্ধ না, বিষয়টা হচ্ছে যে সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ বা এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো নির্বাচনে আওয়ামী লীগকে কি আসলে বিএনপি চায়? প্রশ্ন ছিল এরকম যে নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে জনাব তারেক রহমানের মন্তব্য কি। যেহেতু নির্বাচনের টাইম, এই মুহূর্তে এখনো বাংলাদেশের আওয়ামী লীগ ঘরানার পরিবারের বাহিরে অনেকেই আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ, বিরক্ত বা খুব বেশি সময় হয় নাই, একটা সরকার ক্ষমতায় আসলে এটা আবার বদলাই যাবে। কিন্তু রাইট নাও আওয়ামী লীগকে নির্বাচনে চায় বা আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত, এই ধরনের বক্তব্য দিলে বিপদে পড়তে হবে বিএনপিকে। আর যার কারণে এই বিষয়টাতে তিনি নীতিগতভাবে আপনার কোনো মন্তব্য করেননি। তবে নিষিদ্ধের ব্যাপারে, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তিনি বলছেন যে নীতিগতভাবে বিএনপি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন। অর্থাৎ বিএনপি চায় না এদেশের রাজনৈতিকভাবে কোনো একটি দল নিষিদ্ধ হয়ে যাক। কেন চায় না? তার বক্তব্য, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দল যে নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি? তবে যারা এই দলটার মধ্যে অপরাধী আছেন তাদের শাস্তির বিষয়ে তিনি আপোষহীন। এটা একটা কালচার। যেমন ধরেন আওয়ামী লীগ সরকার এসে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে দিছে, তাদের নিবন্ধন বন্ধ করে দিছে, মার্কা এটা সরাই দিছিল। তো এগুলার কারণে জামাতের সাথে বিএনপির যে জোট ছিল, জামাতের নেতারা, এই যে রাইট নাও আমাদের ডাক্তার শাফিক সাহেব আছেন, তিনিও কিন্তু ধানের শীষের প্রার্থী ছিলেন। তো জামাত বিকল্প ধারায় রাজনীতি করছে। জামাতকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরেও জামাতের জনপ্রিয়তা আসলে কমে নাই। জামাত তাদের যে গতানুগতিক ধারার 5 থেকে 7% ভোটার ঘরানার যে অবস্থানে ছিল, তো নিষিদ্ধের ফলে ভিতরে ভিতরে এই দলটা নিজেদেরকে শক্তিশালী করেছে। তারপর হচ্ছে যে সাংগঠনিকভাবে দক্ষ হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের মধ্যে মিশে যেতে পেরেছে। যখন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা দেখলাম, তো সেখানে দেখলাম আওয়ামী লীগের অনেক কি পয়েন্টে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মধ্যে অনেক জামাতের নেতাকর্মী অনুপ্রবেশ করেছিল। আর এজ এ রেজাল্ট এগুলার একটা দায়ভার আওয়ামী লীগকে বহন করতে হয়েছে যে ভেতরের খবরগুলা বাহিরে চলে আসতো। বাট 5ই আগস্টের পর জামাত তাদের রাজনৈতিক নিবন্ধন ফিরে পেয়েছে, নির্বাচনের জন্য তারা যোগ্য হয়েছে। কিন্তু যারা নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, তারাই উল্টা এখন এক ধরনের নিষিদ্ধ অবস্থানে আছে। তো তারেক রহমানের যে বক্তব্য, সেটার বিষয়টা হচ্ছে যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি কথা বলে, বিএনপিকে তারা আওয়ামী লীগ তখন নিষিদ্ধ করে নাই, বাট দলটাকে ভাঙার চেষ্টা করেছে, অনেক ধরনের জুলুম হয়েছে, এটা তো বাস্তব। রাজনৈতিক সমাবেশগুলোকে ওইভাবে আসলে করার সুযোগ হয় নাই, যতটুকু হয়েছে সেখানেও কোন রকম আশঙ্কা দেখলে সরকারের পক্ষ থেকে নানান ধরনের প্রেসার ক্রিয়েট করা হতো। তো সবকিছু মিলিয়ে বিএনপি নিজে যে যন্ত্রণাটা ভোগ করছে, এর বিপরীতে জনাব তারেক রহমান মনে করেন যে কোন দল আসলে নিষিদ্ধ হওয়া উচিত না। আর এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল। আজকে একটা সরকার আছে, ডক্টর ইউনূস আছেন, ক্ষমতা একরকম দেখা যাচ্ছে। 5ই আগস্টের বা জুলাইয়ের আগে কল্পনা কেউ করে নাই যে এরকম পরিবর্তন হবে, তো হয়ে গেছে। তো সেই জায়গা থেকে জনাব তারেক রহমান মনে করেন যে আজকে যদি এরকম কোন সিদ্ধান্ত বিএনপি দেয়, সাপোর্ট করে, তো আগামীকালকে, কারণ বাংলাদেশের সিস্টেমটা কি, যিনি সরকারে থাকেন আদালত আমরা জানি স্বাধীন একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু টেকনিক্যালি এখানে সরকারিভাবে একটা মিনিমাম লেভেলের একটা কানেক্টিভিটি থাকে, এটা অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে। তো এই জন্য তিনি মনে করছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত দিলে বা অবস্থান নিলে ভবিষ্যতে তাদের ব্যাপারে হয়তোবা কোনো সময় ক্ষমতায় আসলে আওয়ামী লীগ দল হিসাবে বিএনপিকে ব্যান করে দিবেন। আর এর পাশাপাশি নীতিগতভাবে তিনি এটা মনে করেন না, কারণ জামাত নিষিদ্ধ হবার পরেও জামাতকে আশ্রয় দিয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি। আর বিএনপির সাথে জোট করার কারণে জামাত যতটুকু সম্ভব আপনার মাঠে কিন্তু থেকেছে বা একটা লেভেল প্রটেস্ট পেয়েছে। আর এখন
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা যদি সর্বশেষ যতটুকু বুঝতে পারতেছি যে নির্বাচনী দলগুলোর মধ্যে জামাত ইসলামের অবস্থানটা সবচেয়ে বেশি শক্ত, এনসিপিও শক্ত। তো এনসিপি শতভাগ শক্ত এই কারণেই যে কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হলে তাদের উপর একটা বড় ধরনের আইনি ঝামেলা পড়তে হবে। যদিও জুলাই যোদ্ধাদের ব্যাপারে গ্যাজেট হয়েছে, বাট এদেশে অনেক গ্যাজেট হয়েছে, আবার গ্যাজেট সরকার ক্ষমতায় বসলে সরেও যায়। তো জামাতকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সো জামাত অন্তর থেকে অবশ্যই তারা চাইছে যে তোমরা আমাদেরকে নিষিদ্ধ করে আমাদেরকে কোন লেভেলে নিছিলা আজকে একটু বুঝানো। বাট বিএনপির বিভিন্ন সময় যতটুকু বক্তব্য যে তারা কোনো দলকে ব্যান করার পক্ষে না। তো এইটা আওয়ামী লীগের জন্য কি কোনো ফায়দাজনক হবে? কিছুটা ফায়দাজনক হবে যখন ইন্টারন্যাশনালি এই বিষয়টা নিয়ে হয়তো ডিবেট হবে অথবা লবিং হবে। কবে এমন দৃশ্য ভারতের পার্লামেন্টে হয়েছে আমার আসলে জানা নেই। হতে পারে সেটা 1975 অথবা 1978 দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মৃত্যুর পর হয়েছে কিনা আমার ধারণা নেই। তবে গেল বেশ কয়েক বছর যাবত আমাদের রাজনীতির যারা মাথা আছেন, লাইক শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া অথবা এরশাদ কাকু যিনি মারা গেছেন, বা অন্য দলগুলো যেগুলো আছে ওগুলো তো আসলে কাউন্টেবল না, বা জামাতের যারা আমির আছেন অথবা বিভিন্ন নেতা আছেন, তো এই মুহূর্তে গতকালকে ভারত কি এটা কোনো কৌশল অবলম্বন করলো বিএনপির সাথে সম্বন্ধের জায়গাটা বা সম্পর্কের জায়গাটাকে শক্তিশালী করার জন্য, অথবা বিএনপির কাছে একটা পজিটিভ ফিডব্যাক নেওয়ার জন্য? আবার ভারতের এমন অবস্থানে কেউ কেউ মনে করছেন যে ভারত পরোক্ষভাবে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আর এটা নিয়ে মোদী কিন্তু সরাসরি বলছে যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, জনাব তারেক রহমান নেতৃত্ব দেন, তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। তো কেন এই কথাগুলো বলছি? সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে একটা শোক প্রস্তাবের দৃশ্য দেখেছি, গ্রহণ করেছিল ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবার রাজ্যসভায় এই বিরল দৃশ্য দেখা যায়, একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তা আমরা দেখেছি যে সকল সদস্য, স্পিকার থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা যারা আছেন, সবাই বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে সংসদে তারা শোক প্রকাশ করেছেন। কয়েক মিনিট সম্ভবত নীরবতা পালন করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উপস্থিত থেকে এটার ব্যাপারে পজিটিভ সাপোর্ট দিয়েছেন। বলা হচ্ছে যে এই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গানসেন এবং সুরেশ কালদানির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়। অধিবেশন শুরুর পর থেকে নথি পেশের আগে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে, অর্থাৎ মরহুম বেগম খালেদা জিয়া সহ ভারতের যে 2 কি বলা যায় সাবেক সদস্য আছেন, তো তাদের জন্য আপনার শোক প্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন অধিবেশনে উপস্থিত সকলেই। রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই আপনার অধিবেশনের সূচনা হয়, আর এখানে মোটামুটি সবাই ছিলেন। তো সেই সময় বাংলাদেশের জনগণের প্রতি তারা সমর্থন জানিয়েছেন যে যারা বিএনপি ঘরানার আছেন অথবা জনাব তারেক জিয়ার পরিবার যারা আছেন, তাদের পাশে ভারত আছে এবং বাংলাদেশের জনগণের পাশেও ভারত আছে। তো এই দৃশ্য দেখার পর, গণমাধ্যমে আসার পর সবাই ভারতের প্রতি একটা পজিটিভ ফিডব্যাক ফিল করেছে। বিশেষ করে যারা বিএনপি ঘরানার নেতাকর্মী আছে তাদের কাছে বিষয়টা অবশ্যই সম্মানের মনে হয়েছে। আর অন্য ঘরানার যারা আছেন তাদের কাছে কি লাগছে জানি না, তবে এমন দৃশ্যে কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে আসলে কেমন লেগেছে বিষয়টা হচ্ছে জরুরি। তবে আওয়ামী লীগের কথায় কিছু যায় আসে না, কিন্তু যেহেতু ভারতে ঠিক এই মুহূর্তে শেখ হাসিনা অবস্থান করছেন, আবার ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির সাথে একটা পজিটিভ ফিডব্যাকে যাচ্ছেন, আবার জামাতের সাথে তাদের একটা যোগাযোগ আছে। তো সবকিছু মিলিয়ে ওই যে গত 2 দিন আগে ওবায়দুল কাদের বলছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার, ভারত তাদেরকে নিয়ে ভবিষ্যতে কি খেলা খেলে, এটা নিয়ে তিনি আসলে আশঙ্কা করছেন যে তিনি আর কখনো তার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারবেন কিনা। আসলে একটা অনিশ্চিত ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছে। আর এই ঘটনায় এর আগে আসলে আমি জানি না যে এখন কেউ তো মারাও যায় না এই লেভেলে যে বড় মাপের, আমার জন্মের পরে আমি যেটা দেখি নাই। তো সেই ক্ষেত্রে ভারতের এমন উদ্যোগ বিএনপিকে পরোক্ষভাবে সম্মানের পাশাপাশি বিএনপির প্রতি ভারতের অবস্থানটা কিন্তু প্রকাশ হয়েছে। এখন এটা নিয়ে আবার রাজনীতি আছে যে দেখো এই যে দিল্লি না ঢাকা, আরে দিল্লির তো ভারতের তো মানে তারেক জিয়ার সাথে খুব ভালো সম্পর্ক। এমনকি জামাতের অনেক নেতারা, ডক্টর তাহের সাহেবের প্রকাশ্যে বলছিলেন যে ভারতের সাথে দস্তখত দিয়ে বিএনপি দেশের রাজনীতি করতেছে, দেশ বেচা দিবে। তো এইসব বক্তব্যকে ন্যারেটিভ আকারে আরো প্রতিষ্ঠা করার জন্য এই ভিডিওটা নিয়ে কেউ সমালোচনা করছেন, কেউ প্রশংসা করছেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা